বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে ভারত ও মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম একটি স্বতন্ত্র অঞ্চল। উঁচু নিচু পাহাড়, ঘন জঙ্গল আর আঁকা বাঁকা পাহাড়ি নদীর কারণে এটি দেশের অন্যান্য অঞ্চলের থেকে বেশ আলাদা। এই পার্বত্য চট্টগ্রামে 11টি ভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। তারা পাহাড়ে জুম চাষ নামক এক ধরনের ঐতিহ্যবাহী চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। এখানে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি আর রীতিনীতি আছে, যা এই অঞ্চলকে খুবই বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। গবেষণার জন্য নির্বাচিত গ্রামগুলোতে ম্রো, ত্রিপুরা, মারমা, তংচঙ্গা এবং কিছু চাকমা সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি সম্প্রদায়ও বসবাস করে। দুর্গম এই পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যে ম্যালেরিয়া হচ্ছে অন্যতম। ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ। প্রতি বছর বিশ্বে প্রায় 5 লক্ষ শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যাদের বেশিরভাগই আফ্রিকার। তবে গত দশকে বাংলাদেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানোর ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তারপরও 2023 সালে বাংলাদেশে 16,567 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং 6 জন মৃত্যুবরণ করেছে। এই আক্রান্তদের 90%-এরও বেশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে। যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন তারা হলেন জুম চাষি, বনের কাছাকাছি বসবাসকারী এবং দুর্গম এলাকায় বসবাস করা পাহাড়ি সম্প্রদায়। এই গবেষণায় ব্যবহৃত R21 ভ্যাকসিনটি তৈরি করেছে মূলত অক্সফোর্ডের জেনারেল ইনস্টিটিউট এবং এটা উৎপাদন করছেন ভারতের সিরাম ইনস্টিটিউট। এই R21 ভ্যাকসিনটি বর্তমানে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 2টা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে তার মধ্যে একটি, এটি দ্বিতীয় ভ্যাকসিন। 2023 সালের অক্টোবরে এটা অনুমোদন প্রাপ্ত। যেখানে বিশেষ করে বিভিন্ন ঋতুতে পরিবর্তন হয় এমন ম্যালেরিয়া যেগুলো, ওখানে এটা ব্যবহার করে দেখা গেছে যে 75% ক্ষেত্রে এরা ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে আফ্রিকাতে এটা প্রমাণিত। এখন যদি ব্যাপকভাবে এই ম্যালেরিয়া R21 ভ্যাকসিন একই সাথে ম্যালেরিয়া বিধ্বংসী ঔষধ যদি একসাথে ব্যবহার করে কমিউনিটিতে, এটার মাত্রা ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আরো কমে যায়। তাই বর্তমান গবেষণায় আমরা দেখতে চাচ্ছি যেখানে ম্যালেরিয়া প্রবণ এলাকা, ওখানে R21 ভ্যাকসিন ব্যাপক আকারে ব্যবহার করা কমিউনিটিতে, একই সাথে ফেলসিপারা ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা। যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে ম্যালেরিয়া আরও জোরদারভাবে, আরও কার্যকরভাবে দীর্ঘমেয়াদী এটা নিয়ন্ত্রণ করে নির্মূল করা যায় কিনা, এটাই মূলত এই গবেষণার উদ্দেশ্য। টিকা ও ঔষধ প্রদান কার্যক্রম শুরু করার আগে গবেষণার জন্য নির্বাচিত গ্রামগুলোতে বিভিন্ন জনসম্পৃক্তকরণ সভার আয়োজন করা হয়েছিল। গ্রামের প্রধান, পাড়া স্বাস্থ্যকর্মী এবং ব্র্যাক একতার মতো স্থানীয় এনজিওগুলোর সহায়তায় নিয়মিতভাবে ছোট ছোট দলভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভাগুলোতে ফ্লিপচার্টের মাধ্যমে গবেষণার বিষয়বস্তু বিস্তারিতভাবে জানানো হয়। এছাড়াও প্রতিটি বাড়িতে গবেষণা সম্পর্কিত পোস্টার টাঙানো হয় এবং পোর্টেবল প্রজেক্টরের মাধ্যমে গ্রামবাসীদেরকে একটি ছোট ভিডিও দেখানো হয়, যাতে তারা গবেষণা সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পারে। গবেষণায় অংশগ্রহণ করবেন বলে গ্রামবাসী মৌখিক সম্মতি প্রদান করেন। টিকা দেওয়ার দিনের আগে ডাক্তার, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং সরকারি স্বাস্থ্য সহকারীর একটি দল দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে টিকাদান কেন্দ্রে পৌঁছায়। ডেফ কেয়ার ফাউন্ডেশনের লামা অফিসে খুব সতর্কতার সাথে টিকাগুলো
2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুল বক্সে রেখে টিকাদান কেন্দ্রগুলোতে পাঠানো হয়। কখনো কখনো দুর্গম পথ পাড়ি দিয়ে বাঁশের ভেলায় বা ট্রলি গাড়িতে করেও টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম বহন করা হয়। সব সরঞ্জাম পৌঁছানোর পর সেগুলোকে টিকাদান কেন্দ্রে নিরাপদ স্থানে রাখা হয়। টিকাদান কেন্দ্রে গ্রামবাসী আমন্ত্রণের জন্য গ্রাম প্রধান, কারবারি, পাড়া স্বাস্থ্যকর্মী ও স্থানীয় এনজিও কর্মী সহ সবাইকে নিয়ে একটি সভার আয়োজন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে তারা গ্রামে ফিরে গিয়ে গবেষণার বিষয়ে আলোচনা করে গ্রামবাসীদেরকে টিকাদান কেন্দ্রে আসার জন্য আমন্ত্রণ জানান। ভোর হওয়ার আগেই নির্দিষ্ট গ্রামের সবাই টিকা কেন্দ্রে পৌঁছানোর জন্য তাদের দীর্ঘ যাত্রা শুরু করেন। কখনো পাহাড়ি উঁচু নিচু পথে, আবার কখনো ঝিরির মধ্য দিয়ে হেঁটে টিকা কেন্দ্রে আসতে তাদের 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। অন্যদিকে কেন্দ্রে অবস্থানরত গবেষণা কর্মীরা টিকা ও ঔষধ প্রদানের জন্য সকল পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন। গ্রামবাসীরা পৌঁছানোর পর প্রতিটি অংশগ্রহণকারীর কাছ থেকে লিখিত সম্মতি নেওয়া হয়। এরপর তাদের সংক্ষিপ্ত স্বাস্থ্য ইতিহাস নিয়ে শরীরের তাপমাত্রা মেপে তা রেকর্ড করা হয়। যদি কারো জ্বর থাকে তবে তাৎক্ষণিকভাবে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করে ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। শুধুমাত্র যারা শারীরিকভাবে সুস্থ এবং উপযুক্ত তারাই ম্যালেরিয়ার টিকা ও ঔষধ পান। তবে 6 মাসের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, দুগ্ধদানকারী মা এবং তীব্র অসুস্থ ব্যক্তিদের এই গবেষণা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় না। ম্যালেরিয়া প্রতিরোধী ঔষধ পরপর 3 দিন সেবন করতে হয়। তাই মূল টিকাদান পর্বের পর স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে নিশ্চিত করেন যে পরবর্তী ঔষধের ডোজগুলো সঠিকভাবে সেবন করা হচ্ছে। কখনো কখনো সৌর বিদ্যুতের আলোয় রাতের বেলায়ও টিকাদান কার্যক্রম চলমান থাকে। এই ক্যাম্পগুলো শুধু টিকাদানের স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে মানুষজন সাধারণ অসুস্থতার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পান, যা দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আশার আলো পৌঁছে দিচ্ছে। টিকা গ্রহণ শেষ হওয়ার পর তারা আবার বাড়ির পথে রওনা দেন। আবারও সেই দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। তবে এবার তাদের মনে ম্যালেরিয়া থেকে সুরক্ষার এক নতুন অনুভূতি এবং আশার আলো সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের এই দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য ম্যালেরিয়ার টিকা এক নতুন আশার দিগন্ত খুলে দিচ্ছে। গণটিকাদান ও ঔষধ বিতরণের গবেষণা কার্যক্রমটি হয়তো একা ম্যালেরিয়াকে পুরোপুরি নির্মূল করতে পারবে না, তবে এটি রোগটি নির্মূলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচি ম্যালেরিয়া নির্মূলের পথে বাংলাদেশের যাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে। আমি ধন্যবাদ জানাই সকল সংস্থা ও প্রতিষ্ঠান এবং এই কার্যক্রমের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হয়তো এই টিকাদান কর্মসূচিটি সফল হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থেকে অনেকাংশে মুক্তি পাবে। ধন্যবাদ।